মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ বন্ধু এবং মাত্র ৩৭ বছর বয়সে তাঁর প্রশাসনের সবচেয়ে প্রভাবশালী এবং ঘনিষ্ঠ ব্যক্তিদের একজন বলে পরিচিত যেই ব্যক্তি সার্জিও গোর, যাকে এবছরের জানুয়ারি থেকে প্রেসিডেন্ট ট্রাম্প দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত হিসেবে ভারতে পাঠিয়েছেন এবং ভারতের মার্কিন রাষ্ট্রদূত হিসেবেও নিয়োগ দিয়েছেন। সেই সার্জিও গোরের বহুল আলোচিত ঢাকা সফর শুরু হয়েছে। তিনি ঢাকায় পৌঁছেছেন এ বিষয়ে একটা বার্তা দিয়ে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বেলা 2:41 দিকে মার্কিন দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে একটা বার্তা দিয়েছেন। তার এই বহুল আলোচিত ঢাকা সফর কেন এই সময়ে সেটা বুঝতে কারো কোনো অসুবিধা হচ্ছিল না। প্রধানমন্ত্রীর চীন সফরই যে সার্জিও গোরকে, ট্রাম্পের এই বিশেষ দূতকে সরাসরিভাবে বাংলাদেশে টেনে এনেছেন, সরাসরি প্রেসিডেন্ট ট্রাম্পের এই বার্তা তারেক রহমান সরকারকে দিয়ে দিতে যে তারেক রহমান সরকার চীনের সঙ্গে অতিরিক্ত মাখামাখির যে বন্দোবস্ত মাত্র চীন সফর থেকে করে এসেছেন, সেটা মোটেও মার্কিন যুক্তরাষ্ট্র ভালো চোখে দেখছে না। আজকেই যেমন মানবজমিন সংবাদ শিরোনাম করেছে ঢাকার ওয়াশিংটন পরীক্ষা নামে, এবং সেখানে পত্রিকাটি সরাসরি লিখছে যে প্রধানমন্ত্রী তারেক রহমানের বেইজিং সফরের 33 দিনের মাথায় ঢাকায় আসছেন যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর, সেটা বাংলাদেশের পররাষ্ট্র নীতির জন্য একটা নতুন পরীক্ষার মুহূর্ত তৈরি করেছে। বাংলাদেশের নতুন সরকারের পররাষ্ট্র নীতির অগ্রাধিকার, বিশেষ করে চীনের সঙ্গে সম্পর্কের গতি প্রকৃতি এবং কৌশলগত অবকাঠামো প্রকল্প নিয়ে ঢাকার অবস্থান বোঝার চেষ্টা করবে ওয়াশিংটন। মানে প্রকল্প বলতে তিস্তা, এবং প্রকল্প বলতে এই যে তারেক রহমান কথা দিয়ে এলেন প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকের বিনিময়ে যে বাংলাদেশ চীন বাংলাদেশ মিয়ানমার করিডোরে রাজি, এবং বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত বলে দিলেন যে এরই মধ্যে নাকি চীন বাংলাদেশ মিয়ানমার করিডোরের কাজ শুরু হয়ে গেছে। যুক্তরাষ্ট্রের এতে চরম আপত্তি আছে এবং তারা এতটাই ক্ষুব্ধ হয়ে পড়েছে যে এখন শুধুমাত্র যে চীন করিডোর বন্ধ করে ছাড়বে তারা তাই নয়, তার বিনিময়ে তারা রাখাইন করিডোর নিশ্চিত করে এবার এই আলোচনা শেষ করতে চায়। এমন একটা পরিস্থিতিতে সার্জিও গোর ঢাকায় আসার আগেই কি ধরনের চাপের মুখে বাংলাদেশ সরকার পড়েছে তার প্রমাণ মেলে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের হঠাৎ করে একেবারে উল্টো সুরে কথা বলা এবং বিভিন্ন খুবই তাৎপর্যপূর্ণ পদক্ষেপের দিকে নজর দিলে। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান অবশেষে গতকাল সার্জিও গোর, ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এবং বাংলাদেশে প্রধানমন্ত্রী মোদী রাজনৈতিক নিয়োগে বিজেপির যেই নেতাকে এবং সাবেক মন্ত্রীকে বাংলাদেশের রাষ্ট্রদূত নিযুক্ত করেছেন, সেই দীনেশ ত্রিবেদীর সঙ্গে অবশেষে মাত্র গতকাল দেখা করার সুযোগ পেয়েছেন, সময় করতে পেরেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। দীনেশ ত্রিবেদী সেই 25শে জুন, এক মাসের বেশি সময় আগে রাষ্ট্রপতির কাছে আনুষ্ঠানিকভাবে পরিচয়পত্র পেশ করে তার দায়িত্ব পালন শুরু করেছিলেন। তারও প্রায় 2 সপ্তাহের বেশি সময় আগে তিনি ঢাকা পৌঁছেছিলেন। তাকে রাষ্ট্রপতি কিছুতেই সময় দিতে পারছিলেন না। অবশেষে 25শে জুন তিনি রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করলেন। তিনি পরিচয়পত্র পেশ করার আগের দিন ভারত তাকে মন্ত্রী পদমর্যাদা দিল এবং এরপরেই দীনেশ ত্রিবেদী ভারতের পর্যটন ভিসা আবার চালু করলেন। কিন্তু বাংলাদেশ সরকার, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা কেউ এই দীনেশ ত্রিবেদীর সঙ্গে এতদিন ধরে দেখা করার সুযোগ পান নাই। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে যে সার্জিও গোরের সঙ্গে সাক্ষাতের আগে ভারতের রাষ্ট্রদূতকে যে তিনি ঘোরাচ্ছিলেন, কিছুতেই দেখা করছিলেন না, এই সমস্যার সমাধান করতে হলো, সেটা বুঝতে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। কারণ সার্জিও গোর আর দীনেশ ত্রিবেদী আবার এতটাই ঘনিষ্ঠ যে দীনেশ ত্রিবেদী যেদিন বাংলাদেশে পরিচয়পত্র পেশ করেছিলেন সেই 1 মাসের বেশি সময় আগে 25শে জুন, সেদিন এক্স স্যান্ডেলে স্ট্যাটাস দিয়ে ট্রাম্পের এই ঘনিষ্ঠ বন্ধু সার্জিও গোর স্ট্যাটাস দিয়ে বলেছিলেন যে দীনেশ ত্রিবেদী বাংলাদেশে ভারতের রাষ্ট্রদূত নিযুক্ত হয়। সার্জিও গোর অত্যন্ত আনন্দিত এবং তিনি দীনেশ ত্রিবেদীর সঙ্গে কাজ করার বিষয়ে আগ্রহের সঙ্গে তাকিয়ে আছেন, লুক ফরওয়ার্ড করে আছেন
এবং এরপর দীনেশ ত্রিবেদী এবং সার্জিও গোরের একটা হাত মেলানোর ছবিও সেই পোস্টের সঙ্গে সেঁটে দেন সার্জিও গোর। অথচ পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান তাতে যথেষ্ট ইঙ্গিত পান নাই। যথেষ্ট আলোচনা হয়েছে এতে যে কেন হঠাৎ করে ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত দীনেশ ত্রিবেদী, ভারতের রাষ্ট্রদূত, তার সঙ্গে বাংলাদেশে কাজ করতে আগ্রহ প্রকাশ করছেন এবং এরপরেও যে বাংলাদেশের সরকার ভারতের এই রাষ্ট্রদূতের সঙ্গে স্বাভাবিক আচরণ করছে না, স্বাভাবিক সৌজন্যমূলক ব্যবহার করছে না, তাকে তার দায়িত্ব গ্রহণের পরপরই সময়টুকু পর্যন্ত দিচ্ছেন না পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। এর পরিণতিতে যে আমেরিকার সার্জিও গোরের ধমক বাংলাদেশকে খেতে হবে এ বিষয়েও কিন্তু যথেষ্ট আলোচনা হয়েছে। অথচ খলিলুর রহমানকে আসলে একেবারে ডেকে নিয়ে ধমকটা দিতে হয়েছে সার্জিও গোরের ম্যানিলায়, যখন আসিয়ানের আঞ্চলিক পররাষ্ট্র মন্ত্রীদের ফোরামে খলিলুর রহমানও যোগ দিতে গিয়েছিলেন এবং সেখানে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক এই বিশেষ দূত সার্জিও গোরও উপস্থিত ছিলেন এবং তিনজনের একটা সংক্ষিপ্ত সাক্ষাতের সুযোগ হয়েছে। তখন সুস্পষ্টভাবে মার্কিন যুক্তরাষ্ট্র যে বার্তাগুলো খলিলুর রহমানকে দিয়ে দিয়েছেন এবং বলেছেন সার্জিও গোর যাওয়ার আগেই যেসব বিষয় তাকে সামাল দিতে হবে তার একটি হচ্ছে এই দীনেশ ত্রিবেদীর সঙ্গে সাক্ষাৎ করা। শুধু কিন্তু তাই নয়, এই দীনেশ ত্রিবেদীর সঙ্গে সাক্ষাৎ শেষে খলিলুর রহমানকে বলতে হয়েছে যে বাংলাদেশ কূটনীতি একটা দেশের সঙ্গে সম্পর্ক খারাপ করে আরেকটা দেশের সঙ্গে সম্পর্ক ভালো করে পরিচালনা করে না। কূটনীতির বিষয়টা মানে দুদেশের সম্পর্কের বিষয়টা নাকি স্ত্রী আর সতীনের মতো নয়, মানে তাতে মারামারির কোনো সুযোগ নাই। একজনের সঙ্গে সম্পর্ক ক্ষতি করে আরেকজনের সঙ্গে সম্পর্ক বৃদ্ধি করছে, আমরা কখনো সেটা করব না। সব দেশের সঙ্গে স্বার্থ অক্ষুণ্ণ রেখে আমরা সম্পর্ক বৃদ্ধির চেষ্টা করেছি। কারণ যে কথাটা অনেকবার এখানে আলোচনা করেছি যে আমেরিকা এই অঞ্চলে ভারতকে তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার বলে মনে করে এবং এমনকি 2025-এর শুরুতে যখন প্রেসিডেন্ট ট্রাম্প দায়িত্ব নিলেন তখন প্রধানমন্ত্রী মোদি ওয়াশিংটন যাওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাংলাদেশ প্রসঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্প সরাসরি বলেছিলেন যে বাংলাদেশের বিষয়টা তিনি প্রধানমন্ত্রী মোদির উপর ছেড়ে দিতে চান, কারণ মার্কিন যুক্তরাষ্ট্র তার নিরাপত্তা অঞ্চল যে ভাগ করেছে সেখানে এই ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে চীনের প্রভাব মুক্ত রাখতে তারা ভারতকে সবচেয়ে বড় কৌশলগত অংশীদার বলে মনে করে। আজকে মানবজমিন পত্রিকাও এই যে ঢাকার ওয়াশিংটন পরীক্ষা এই যে সংবাদ প্রতিবেদনটি প্রকাশ করেছে সেখানে স্পষ্টত লিখেছে সার্জিও গোরের সফরকে ঘিরে ঢাকা, নয়াদিল্লি ও বেইজিং এই ত্রিভুজের ভূরাজনৈতিক সমীকরণ আলোচনায় উঠে এসেছে। যদিও সরকারি পর্যায়ে সফরটিকে বাংলাদেশ যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় সম্পর্কের অংশ হিসেবেই তুলে ধরা হচ্ছে, কিন্তু ওয়াশিংটন এখন ঢাকার সামনে এক ধরনের কৌশলগত পরীক্ষা হাজির করেছে যেখানে তারা জানতে চায় যে তিস্তা মহাপরিকল্পনায় চীনের অংশগ্রহণের বিষয়ে কি করে বাংলাদেশ এই সিদ্ধান্তটি নিচ্ছে যে সিদ্ধান্তে যুক্তরাষ্ট্র এবং ভারত দুদলেরই আপত্তি আছে। মানবজমিন লিখছে তিস্তা মহাপরিকল্পনায় চীনের অংশগ্রহণের বিষয়ে যুক্তরাষ্ট্র ও ভারতের অবস্থানে উল্লেখযোগ্য মিল রয়েছে, কারণ তারা লিখছে যে এই প্রকল্পকে শুধু উন্নয়ন প্রকল্প হিসেবে নয় আঞ্চলিক নিরাপত্তার দৃষ্টিকোণ থেকেও বিবেচনা করে নয়াদিল্লি। ফলে তিস্তা নিয়ে বাংলাদেশের ভবিষ্যৎ সিদ্ধান্ত ওয়াশিংটনেরও বিশেষ আগ্রহের বিষয়। কারণ মানবজমিন ওই কথাটাই মনে করাচ্ছে যে যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে বাণিজ্য সহ নানা বিষয়ে টানাপোড়েন থাকলেও দক্ষিণ এশিয়ার নিরাপত্তা ও কৌশলগত বিষয়ে দুই দেশের সিদ্ধান্ত অভিন্ন। মানে কোনো দেশই গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক লোকেশনে, কৌশলগত গুরুত্বপূর্ণ জায়গায়, বঙ্গোপসাগরে কিংবা ঢাকা, মিয়ানমার, চীনের মধ্যে সংযোগ স্থাপন করে ফেলার মতো করিডর এবং বঙ্গোপসাগর ঘেঁষা একটি দেশে চীনের ব্যাপক বিনিয়োগ কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ জায়গায়, সেটাকে এক ধরনের অস্বস্তির বলে মনে করে ভারত এবং যুক্তরাষ্ট্র উভয় দেশই। অন্যদিকে এই যে আজকে খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাতের পরে সার্জিও গোর আগামীকালকেই রোহিঙ্গা শিবির পরিদর্শনে যাবেন কক্সবাজারে, সেটা কি সত্যি রোহিঙ্গাদের অবস্থা বোঝার জন্য? সেখানে রোহিঙ্গা শিবির পরিদর্শনের মানবিক দিকের চেয়েও যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে প্রধানমন্ত্রী তারেক রহমান সবে ওই একই রুটে
মিয়ানমার বাংলাদেশের মধ্যে সংযোগ থেকে শুরু করে সেই চীন পর্যন্ত যে করিডোরের কথা দিয়ে এসেছেন, যুক্তরাষ্ট্র তো সেই 2025 সালে ইউনূস আমলে জাতিসংঘের মহাসচিবের মাধ্যমে দাবি করে রেখেছে ওখানে রাখাইন করিডোর প্রতিষ্ঠার। সেখানে বাংলাদেশ 2025 থেকে এখনো রাখাইন করিডোর দিতে রাজি হয়নি, অথচ এখন চীন করিডোর দিয়ে এসেছে চীনকে। সেটা কিছুতেই প্রেসিডেন্ট ট্রাম্প ভালো চোখে দেখতে পারছেন না। তাই আপাতত খলিলুর রহমানকে এখন সার্জিও গোর আসার আগেই দীনেশ ত্রিবেদীর সঙ্গে হাত মেলাতে হয়েছে, বলতে হয়েছে যে বাংলাদেশ চীনের সঙ্গেও সম্পর্ক রাখতে চায়, ভারতের সঙ্গেও সম্পর্ক রাখতে চায়। শুধু তাই নয়, এটাও বলতে হয়েছে যে ভারত যে একটা সফরের আমন্ত্রণ পাঠিয়েছে ব্রিক্স সম্মেলনের সাইড লাইনে তারেক রহমানের জন্য, সেটা বাংলাদেশ সরকার বিবেচনা করে দেখছে। অন্যদিকে ভারতের রাষ্ট্রদূত গিয়ে বলেছে ভারত অধীর আগ্রহে তারেক রহমানের ভারত সফরের জন্য অপেক্ষা করছে, কারণ ভারত চায় যে এই যে বাংলাদেশ একটা জেদ ধরে আছে শেখ হাসিনা ভারতে আছেন বলে, কিংবা ভারত পুশিন বন্ধ করছে না বলে কিছুতেই বাংলাদেশ সম্পর্কটা স্বাভাবিক করবে না। আসলে সম্পর্কটা স্বাভাবিক করবে না রাজনৈতিক ফায়দা লুটতে। ভারত সরকার তারেক রহমান সরকারকে চাপ প্রয়োগের মাধ্যমে, প্রয়োজনে মার্কিন যুক্তরাষ্ট্রকে দিয়ে চাপ দিয়ে এই জায়গা থেকে সরিয়ে আনতে চাইছেন। এবং সার্জিও গোরের ম্যানিলায় দেওয়া ধমকে যে সে কাজ হওয়া শুরু করেছে তার প্রমাণ প্রথমবারের মতো পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের মুখ দিয়ে তারেক রহমানের ভারত সফরের বিষয়েও একটা আলাপ হলো। এবং বেরিয়ে এসে ভারতের রাষ্ট্রদূত বললেন যে তারা মনে করেন ভারত সফর তারেক রহমানেরও একটা অগ্রাধিকার। টাইমস অফ বাংলাদেশ, বাংলাদেশের পত্রিকা, তারা বলছে এখন তারেক রহমান, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান চাইছেন যে অন্তত প্রধানমন্ত্রী মোদির সঙ্গে একটা বৈঠক হবেই, তিনি যদি ব্রিক্স সম্মেলনের সাইডলাইনেও দিল্লি যান সেপ্টেম্বরে, সেটা নিশ্চিত হলেই তারেক রহমান ভারতেও সফর করবেন। সার্জিও গোর আর কি কি ধমক দেন আর কি কি বিষয়ে তারেক রহমান সরকারকে সুর বদলে বাধ্য করেন, সেটা দেখবার জন্য আগ্রহের সঙ্গে তাকিয়ে থাকতে হবে। তবে ভারত সরকারের দিক থেকে আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিতে একটা ক্রমাগত দাবি হিসেবে যে বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতিতে আওয়ামী লীগের কার্যক্রম ফিরিয়ে আনার বিষয়টি আছে, সেটাও ভারতের পত্রিকা এবং আন্তর্জাতিক বিশ্লেষকদের নানা বিশ্লেষণে গত 2 বছরে বারবার উঠে এসেছে। সে সময়ে যখন সার্জিও গোর এসেছেন বাংলাদেশকে মনে করাতে ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে হবে, এবং ধারণা করা হচ্ছে এই সফরের ফাঁকে তিনি ব্যক্তিগত একটা বৈঠক করতে পারেন, এমনকি বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদী তার বন্ধুর সঙ্গেও। তখন সম্ভবত এমনটা ধারণা করাই যায় যে সার্জিও গোর যে যে বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান জানাবেন, তার মধ্যে তাকে ভারত বারবার যে কথাটি বলেছে বাংলাদেশে একটা অন্তর্ভুক্তিমূলক রাজনীতির পরিসর তৈরি করার বিষয়টিও থাকবে। এবং অনেক বিশ্লেষকই মনে করেন শেখ হাসিনা যে ডিসেম্বরের মধ্যে তার দেশে ফেরার পরিস্থিতি তৈরি হবে ভাবছেন, তার পেছনে মার্কিন যুক্তরাষ্ট্র সহ আন্তর্জাতিক বিভিন্ন ইঙ্গিতও তার কাছে